হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ গণেশ চতুর্থী। আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আর গণেশ পুজো দিয়েই তো পুজোর মরশুম শুরু হয়ে যায়। আমার বাড়িতেও আমি ছোট্ট করে একটা ঘরোয়া গণেশ পুজো করি, সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে আমি চলে এসেছি পুজোর বাজারে। পুজোর বাজারটা আমি তো ঘুরবই, আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর তার সাথে আপনাদের বলবো গণেশের একটি দারুণ মজাদার গল্প। চলুন তাহলে গল্প করতে করতে পুরো পুজোর বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাই। আগে কিন্তু এই গণেশ পুজো সাধারণত অবাঙালিদের মধ্যেই প্রচলিত ছিল, কিন্তু এখন বাঙালিদের মধ্যেও গণেশ পুজোর বেশ প্রচলন রয়েছে। সেটা কিন্তু বাজারে এলে খুব ভালো মতো লক্ষ্য করা যায়। এখানে কিন্তু প্রচুর বাঙালিরা এসেছে যারা কিন্তু পুজোর বাজার করছে। আর এই বাজারে কিন্তু সবথেকে বেশি যেটা নজর কাড়ে সেটা হলো গণেশের মূর্তিগুলো। এত রকমের গণেশের মূর্তি পাওয়া যাচ্ছে যে বলার না। বিভিন্ন স্টাইলের, বিভিন্ন কালারের, বিভিন্ন সাজে রয়েছে আমাদের গণপতি বাপ্পা। প্রত্যেকটা কিন্তু জাস্ট অসাধারণ, একটার সাথে আরেকটার কোনো তুলনাই হয় না। প্রতিটা মূর্তি অপূর্ব, তাই কোনটা ছেড়ে কোনটা নেব এটা ঠিক করা খুব মুশকিল। আর ছোট ছোট মূর্তিগুলোই প্রায় 600 থেকে 700 টাকা করে শুরু। শুধুমাত্র মূর্তি নয়, তার সাথে কিন্তু সাজানোর জন্য প্রচুর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত জিনিস এখানে ঝোলানো রয়েছে। আর সব মিলিয়ে পরিবেশটা এত কালারফুল যে মনটা জাস্ট ভালো হয়ে যায়। আর শুধুমাত্র এইসব ছাড়াও পুজোর বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। তার সাথে শুকনো প্রসাদ দেওয়ারও বিভিন্ন আইটেম বিক্রি হচ্ছে। এখানে যতগুলো মূর্তি আমি দেখেছি তার মধ্যে কিন্তু এই যে মূর্তিটি, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর এবং বেশ বড় সাইজের কিন্তু এই মূর্তিটি। পুজোর বাজার তো আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। এবার চলুন আপনাদেরকে গণেশের একটা দারুণ গল্প বলি। আচ্ছা, গণেশ তো সর্বপ্রথম পূজ্য, মানে সব পুজোর আগেই গণেশ পুজো করা হয়। কিন্তু কেন করা হয় জানেন? যদি না জেনে থাকেন তাহলে সেই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অনুরোধ রইল ভিডিওটা একবার দেখার। তবে আজকে আমি একটা অন্য গল্প আপনাদের শোনাবো। আচ্ছা, ইঁদুর তো গণেশের বাহন, সেটা আমরা জানি। কিন্তু এই ইঁদুর কিভাবে হলো গণেশের বাহন সেটা কি জানেন? চলুন আজকে সেই মজাদার গল্পটাই আপনাদের সাথে শেয়ার করি। গজমুখ নামে একটি অসুর ছিল। সেই অসুরটি সর্বশক্তিমান হওয়ার লোভে মহাদেবের তপস্যা শুরু করে। দীর্ঘ কয়েক বছর তপস্যার পর মহাদেব সন্তুষ্ট হয়ে যখন তাকে দেখা দেন, তখন গজমুখ অসুর মহাদেবের কাছে সর্বশক্তিমান হওয়ার বরদান চান। মহাদেব তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে সর্বশক্তিমান হওয়ার বরদান দিলেন এবং তার সাথে এও বললেন যে কোনো অস্ত্র দিয়েই কিন্তু তাকে বধ করা সম্ভব নয়। মহাদেবের বরদান পেয়ে গজমুখ অসুর অত্যন্ত অহংকারে শিব, ব্রহ্মা, বিষ্ণু, মাতা পার্বতী এবং গণেশ বাদে সমস্ত দেবদেবীদেরকে প্রচণ্ড অত্যাচার করতে থাকে। তার অত্যাচারের কারণ ছিল যে সমস্ত দেবদেবীদেরকে গজমুখ অসুরের পুজো করতে হবে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সমস্ত দেবদেবীরা কৈলাসে অর্থাৎ মহাদেবের কাছে আসেন এবং মহাদেবের কাছে সাহায্য প্রার্থনা করেন। তখন মহাদেব তাদের সবার কথা শুনে গণেশকে আদেশ দেন সে যেন গজমুখ অসুরকে যথাযথ শিক্ষা দেয়। পিতার আদেশে গণেশ গিয়ে উপস্থিত হয় গজমুখ অসুরের সামনে। গজমুখ অসুরের সাথে গণেশের এক প্রকার প্রচণ্ড যুদ্ধ হয়, কিন্তু মহাদেবের বরদানে গজমুখ অসুরকে কোনো রূপ অস্ত্র দিয়ে মারা সম্ভব নয়। এই যুদ্ধে যেমন গণেশ গজমুখ অসুরকে হারাতে পারছিল না, ঠিক তেমনি গজমুখ অসুরও কিন্তু গণেশকে কোনোভাবেই হারাতে পারছিল না। তাই গজমুখ অসুর একটু ফন্দি করে ইঁদুরের রূপ ধারণ করে এবং ইঁদুরের রূপ ধারণ করে গণেশকে প্রচণ্ড বিরক্ত করতে আরম্ভ করে। প্রথমটায় গণেশ খুব বিরক্ত হলেও পরে বুদ্ধি করে সেই অসুররূপী গজমুখের ওপর নিজের অতিকায় চেহারাটি নিয়ে চেপে বসে। গণেশের ভারী চেহারার কারণে গজমুখ অসুরের প্রচণ্ড কষ্ট হচ্ছিল এবং সে
গণেশের কাছে মুক্তি প্রার্থনা করে, কিন্তু গণেশ তাকে দুটি শর্ত দেয়। সেই দুটি শর্ত মানলে তবেই কিন্তু তাকে সে মুক্তি দেবে। প্রথমটি হলো কোনো প্রকারে কোনো অবস্থাতে কোনো দেবদেবীকে কিন্তু বিরক্ত করা বা অত্যাচার করা যাবে না, এবং দ্বিতীয়ত তাকে সারা জীবনের জন্য এই ইঁদুর রূপ নিয়েই কিন্তু থাকতে হবে। গণেশের দেওয়া এই দুটি শর্তে গজমুখ অসুর কিন্তু রাজি হয়ে যায় এবং নিজের কথা অনুযায়ী গণেশ তাকে মুক্তি প্রদান করে। কিন্তু সমস্যা হয়ে যায়, গজমুখ অসুর গণেশকে জানায় যে তার এই রূপের কারণে অসুর কুলে তার আর ঠাঁই হবে না। তাই তার কথা বিবেচনা করে গণেশ কিন্তু তাকে নিজের বাহন হিসাবে স্বীকৃতি দেয়। এই ছিল গণেশের বাহনের গল্প। কেমন লাগলো গল্পটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে পুজোর বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর আমার বাড়িতে ছোট্ট পুজোর আয়োজনটি আপনাদের সাথে একটু শেয়ার করি এবার। এই হলো আমার সেই সুন্দর গণেশের মূর্তিটি। যদিও মূর্তিটি নতুন নয়, এটি আমি প্রতি বছরই পুজো করে থাকি। আর এই মূর্তিটির রঙটা একটু খারাপ হয়ে গেছিলো বলে একটু সুন্দর করে রঙও করে নিয়েছি, আর মালা দিয়ে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আজকে পুজোর দায়িত্ব দিয়েছি আমার ছোট ছেলেটিকে। আর গণেশের পুজোয় দুব্বা না হলে কি চলে? দুব্বার মালা যেমন পরিয়েছি, তার সাথে কিন্তু গণেশকে দুব্বাও অর্পণ করতে হয়, কারণ দুব্বা গণেশের ভীষণ প্রিয়। আর তার সাথে আমার সিংহাসনের এবং বাকি ঠাকুরদেরও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ফুল দিয়ে সাজালে কিন্তু ঠাকুর আসনটা অপূর্ব লাগে দেখতে। আর আমার ঠাকুর আসনেও কিন্তু আমার এই ছোট্ট গণেশটি রয়েছে, যাকে আমি নিত্য পুজো করি। আর যে গণেশটি আপনাদের দেখালাম সেটি কিন্তু আমার সুন্দরভাবে সাজানোই থাকে। তবে গণেশ পুজোর দিন কিন্তু আমি অবশ্যই এই গণেশের মূর্তিটিও পুজো করি। আর গণেশের প্রিয় লাড্ডু, সেটি না হলে তো গণেশ পুজোই অসম্পূর্ণ। আর তার জন্য আজকে নিয়ে এসে একটি বড় সাইজের লাড্ডু। আজকাল তো বিভিন্ন মিষ্টির দোকানে গণেশ পুজো উপলক্ষে এরকম বড় বড় লাড্ডু বানিয়ে থাকে। আমিও তাই গণেশকে এই লাড্ডুই নিবেদন করলাম। আর শুধু লাড্ডু নয়, তার সাথে কিন্তু রয়েছে গণেশের আরও একটি প্রিয় জিনিস, মোদক। তবে গণেশের পাশাপাশি আমার ছেলেরও কিন্তু এই লাড্ডুটা ভীষণ প্রিয়। ও কিন্তু রীতিমতো বেড়ালের মতো ওত পেতে বসে থাকে যে কতক্ষণে পুজোটা শেষ হবে আর লাড্ডুটা প্রসাদ হিসেবে ও পাবে। যদিও এত বড় লাড্ডু পুরোটা ওকে দিই না, কারণ এত বড় লাড্ডুটা ও ছোটো বাচ্চা, একা খেলে ওর পেট খারাপ হতে পারে। তো যাই হোক, সবাই মিলে একটু একটু করে প্রসাদ গ্রহণ করি। আর এবার চলছে ধূপ দিয়ে আরতি করার পালা। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।